সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা কথা বলবো সবচেয়ে একটা সবাই যে প্রশ্নটা করেন যে মাথার মধ্যে পানি জমাট বাঁধা, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি হাইড্রোকেফালাস বা হাইড্রোসেফালাস, যে নামেই ডাকেন না কেন। তো সাধারণ ভাষায় বেশিরভাগ লোকেরা যেটাকে বোঝেন যে মাথায় পানি জমাট বাঁধা, এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটুখানি আলোচনা করব। আমার নাম ডক্টর মওদুদুল হক, আমি প্রফেসর অফ নিউরোসার্জারি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আছি। আজকে আমরা হাইড্রোকেফালাস বা মাথায় পানি জমা বিষয়ে আলোচনা করব। তো মাথায় পানি জমার বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হলো মাথার ভিতরে পানির বিষয়টা কি। আসলে তো জিনিসটা পানি না, যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। ফ্লুইড যেহেতু পানির মতন দেখতে, এই জন্য লোকজন সেটাকে পানিই বলে থাকে সাধারণভাবে বোঝানোর জন্য। আর সেটা হলো, এটা বুঝতে গেলে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো মাথার ভিতরে পানি এলো কোত্থেকে। তো মাথার ভিতরে পানি তৈরি হয় প্রতিদিন। একজন সুস্থ অ্যাডাল্ট মানুষের মাথায় 500 ml এর মতন পানি তৈরি হয় এবং সেটা আবার বেরিয়ে যায়। কন্টিনিউয়াস প্রসেস, এটা চলছেই। জন্ম থেকে শুরু হয়, মৃত্যু পর্যন্ত এই পদ্ধতি চলতেই থাকে। তো এই পানি তৈরিটা হয় কোথায় এবং সেই পানিটা যায় কোথায়, কোন দিক দিয়ে যায়, সেটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে একটুখানি এই সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সার্কুলেশন সিস্টেম, ব্রেনের ভিতরে যে সার্কুলেশন সিস্টেমটা আছে সেটাকে একটুখানি জানতে হবে, তাহলে বিষয়টা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা যদি একটুখানি মনিটরের দিকে তাকাই, তাহলে পরে এটা একটা ছবি আঁকা আছে। নীল যে অংশটা দেখতে পাচ্ছেন সেগুলো হলো পানি বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, আর এই অংশটুকুন ব্রেইন, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেনের ঠিক মাঝখানে যে ভেন্ট্রিকল বা কুঠুরির মতন আছে, সেগুলিকে আমরা বলি ভেন্ট্রিকল, পানির কুঠুরি। এটাকে আমরা ল্যাটারাল ভেন্ট্রিকল বলি। ল্যাটারাল ভেন্ট্রিকলের ভিতরে দেখবেন অ্যারো দিয়ে আরেকটা জায়গায় দেখা আছে, নীল রঙটা কিন্তু পানি বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, তার যাত্রা পথটা এখানে দেখানো হচ্ছে। তো যাত্রা পথটা যদি আমরা দেখতে চাই, তাহলে পরে এখানে পানিটা তৈরি হয় এ লাইনিং থেকে। এখানে কিছু জায়গা আছে যেগুলো করয়েড প্লেক্সাস বলা হয়, সেটা দেখানো হয়নি। করয়েড প্লেক্সাস এখানেও আছে, এই ভেন্ট্রিকুলের ভিতরেও আছে। এখান থেকে পানিগুলি তৈরি হয়, এই সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়ে এখানে দুই পাশ থেকে দুইটা ছিদ্র আছে। এটা এক পাশ দেখানো আছে, এই অ্যারোটা দেখতে পাচ্ছেন। এখান থেকে ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে এখানে আরেকটা ভেন্ট্রিকল আছে, এই ভেন্ট্রিকলটাকে আমরা বলি থার্ড ভেন্ট্রিকল। এই থার্ড ভেন্ট্রিকলের ভিতরে এই পানিটা আসে। এই ল্যাটারাল ভেন্ট্রিকলের অংশ আছে কিছু, এটাকে ফ্রন্টাল হর্ন, এটাকে টেম্পোরাল হর্ন, এটাকে অক্সিপিটাল হর্ন বলে। এটাকে ওভারল্যাপ করে ওই পাশ দিয়ে যেটা দেখানো হচ্ছিল মাঝখান বরাবর যে পথটা আছে, সেই পথটা এখানে মিড ব্রেইন থাকে, ব্রেনের একটা অংশ থাকে, সেটার ভিতরে খুব চিকন একটা ছিদ্র আছে। সেই ছিদ্রটাকে আমরা বলি সেরিব্রাল অ্যাকুইডাক্ট। সেরিব্রাল অ্যাকুইডাক্টের মধ্য দিয়ে ওই পানিটা থার্ড ভেন্ট্রিকল থেকে এখান থেকে আসে, এই জায়গায় আসে। এই জায়গাটাকে আমরা বলি ফোর্থ ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকলটা থাকে মাথার পিছনের দিকে, ঠিক এইখানটাতে থাকে। এই যে পিছনের ব্রেইনটা দেখতেছেন, ব্রেইনের ঠিক সামনের দিকে একটা ভেন্ট্রিকল বা পানির কুঠুরি থাকে, সেটাকে বলা হয় ফোর্থ ভেন্ট্রিকল। এই ফোর্থ ভেন্ট্রিকলের ভিতরে আবার 3টা খুব সূক্ষ্ম ছিদ্র থাকে। সেটাকে একটা বলা হয় ফোরামেন অফ মেজেন্ডি, যেটা মাঝখান বরাবর থাকে, আর 2টা থাকে দুই পাশে, সেটাকে বলা হয় ফোরামেন অফ লুস্কা। এই ফোরামেন অফ মেজেন্ডি এবং লুস্কা দিয়ে পানিগুলি এই দিক দিয়ে বেরিয়ে আসে যে ব্রেনের যে পিছনে এই অংশটা দেখতেছেন, এটাকে বলা হয় সাবআরাকনয়েড স্পেস। সাবআরাকনয়েড স্পেস মানে হচ্ছে ব্রেনের যে পর্দা থাকে, ব্রেনের উপরে কভার থাকে 3টা, একটা হলো পায়াল মেমব্রেন, একটা হলো অ্যারাকনয়েড মেমব্রেন, আর একটা হলো ডুরা। তো অ্যারাকনয়েড মেমব্রেনের নিচের যে স্পেসটা, সেটাকে বলা হয় সাবআরাকনয়েড স্পেস। সেই স্পেসের মধ্যে পানিটা আসে এবং সেটা তখন ব্রেনের চারপাশে সাবআরাকনয়েড স্পেস থাকে। এই সাবআরাকনয়েড স্পেসের ভিতরে পানিটা ছড়ায় যায়। যখন ছড়ায় গেল, তারপরে এটা যায় কই। এটা দেখেন এখানে ছোট 2টা গোল্লার মতন দেখা আছে এবং 2টা অ্যারো দেওয়া আছে। ঠিক মাঝখানটায়, ব্রেনের ঠিক মাঝখান বরাবর, একদম মাঝখান বরাবর একটা রক্তনালী থাকে, যেটাকে আমরা সুপিরিয়র স্যাজিটাল সাইনাস বলি। এই পানিগুলি এখান দিয়ে গিয়ে এই সুপিরিয়র স্যাজিটাল সাইনাসের লাইন বরাবর এরকম ছোট্ট মাইক্রোস্কোপিক গ্র্যানুলেশন থাকে, মাইক্রোস্কোপিক পোর থাকে, ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলি দিয়ে ওই ভেইনের ভিতরে সেই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডগুলি চলে যায় এবং ভেইনের ভিতরে চলে গিয়ে সেটা আবার সার্কুলেশনে চলে যায়, আমাদের হার্টে আসে, ওইখান থেকে আবার রক্তের সাথে মিশে যায়
তো এইভাবে আমাদের এই সার্কুলেশনটা চলে। তো ব্রেনের ভিতরে এই যে সিএসএফ সার্কুলেশন, এই সার্কুলেশনটা বুঝতে পারলে আমরা বুঝতে পারবো যে মাথায় পানি জমার বিষয়টা কিভাবে আসে। এখন এই যে পানি জমার বিষয়টা এটা কিন্তু কয়েক রকমের হয়। একটা হলো খুব কমনলি যেটা আমরা দেখি সেটা হলো বাচ্চাদের জন্মগতভাবে যেটা হয় সেটা বলা হয় কনজেনিটাল হাইড্রোকেফালাস বা জন্মগত পানি জমাট বাঁধা। দেখবেন কিছু কিছু মানুষের বাচ্চা কোলে নিয়ে হাঁটছে, মাথাটা অনেক বড়, বেশ বড় মাথা নিয়ে হাঁটছে, সেটার কারণ ওই কনজেনিটাল জন্মগতভাবে তার ওই সিএসএফ সার্কুলেশন কোথাও না কোথাও বন্ধ হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে যেখানে জন্মগতভাবে বন্ধ হয় সেটা এইখানে হয়। এই জায়গাটাকে বলি আমরা সেরিব্রাল অ্যাকুইডাক্ট। আমরা আগেই বলেছি যে কনজেনিটাল অ্যাকুইডাক্টাল স্টেনোসিস মানে হলো জন্মগতভাবে যদি ওই অ্যাকুইডাক্ট স্টেনোসিস হয়, তৈরি না হয় ঠিক মতন, এই পথটা তৈরিই না হয়, তাহলে পরে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকে কিন্তু এই ভেন্ট্রিকুলার ভিতরে পানি জমাট বাঁধতে শুরু করে। এবং বাচ্চার মাথা তখন যে বড় হচ্ছে বা পানি যে জমাট বাঁধছে সেটা কিন্তু আল্ট্রাসাউন্ড, আজকালকার যে আল্ট্রাসাউন্ড আছে সেই আল্ট্রাসাউন্ডের মধ্যে কিন্তু বোঝা যায়। সেই আল্ট্রাসাউন্ডে যারা রিপোর্ট করেন, যারা দেখেন, তারা কিন্তু বলে দেন যে বাচ্চার মাথার মধ্যে বোধহয় পানি জমাট বাঁধছে। এটা আরও ভালো কিছু পরীক্ষা নিরীক্ষা করে আপনারা দেখতে পারেন। অনেক সময় যে বাচ্চার মাথা বড় হয়ে যাওয়ার জন্যে দেখা যায় যে যে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় সমস্যা হয়, সেই জন্যে সিজারিয়ান সেকশনও কখনো কখনো লাগে। যাই হোক, তো আমরা পানি জমাট বাঁধার বিষয়ে আসি। সেটা হলো কনজেনিটাল বা জন্মগতভাবে যে তৈরি হয় নাই, সেই জন্য বাচ্চাদের যে পানি জমাট বাঁধে সেটাকে আমরা বলি হলো কনজেনিটাল হাইড্রোকেফালাস বা জন্মগত হাইড্রোকেফালাস। এবং সেটা হলে মাথা বড় হতে থাকবে দিনে দিনে, কারণ বাচ্চাদের মাথা যখন তৈরি হয় তখন হাড্ডিগুলি কিন্তু সেপারেটেড থাকে, আলাদা আলাদা থাকে, সুচার লাইন বলি আমরা। এই সুচার লাইনগুলি তখনও জোড়া লাগে নাই, জোড়া লাগতে সময় লাগে। তো সেই সময়ের আগেই যদি পানি জমাট বাঁধতে থাকে তো স্বাভাবিকভাবে হাড্ডিগুলি সরে যায় এবং মাথাগুলো বড় হয়ে যায়, তাই না? সেটাই কারণ। এবং সেটা হলো খুব অবভিয়াসলি দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে মাথা বড় এবং হাইড্রোকেফালাস হচ্ছে। এটা একটা জিনিস। দ্বিতীয়ত হলো যে জন্ম হয়েছে স্বাভাবিকভাবে, অ্যাকুইডাক্টাল স্টেনোসিসও ছিল না, তখন নর্মাল ছিল, হাইড্রোকেফালাস ছিল না, কিন্তু বাচ্চাটার ওই 1 মাস বয়স বা 1.5 মাস বয়স বা কিছুদিন পরে দেখা গেল যে একটা মেনিনজাইটিস হয়ে গেল, জন্মের পরই একটা ইনফেকশন হলো, মেনিনজাইটিস বলি আমরা। যদি মেনিনজাইটিস হয়, মেনিনজাইটিস মানে হচ্ছে যে ব্রেনের যে পর্দাগুলি আছে সে পর্দাগুলির প্রদাহ, যেটা ইনফ্লামেশন বা ইনফেকশন, যে ইনফেকশনগুলো খুব খারাপ জিনিস। প্রচণ্ড জ্বর হয়, খিঁচুনি হয়, মাথা ব্যথা হয়। এই বাচ্চাদের এইগুলি দেখা যায়, এই সমস্যাগুলি নিয়ে কখনো কখনো এনআইসিইউতে থাকতে হয়, ডাক্তারদের তত্ত্বাবধানে বহুদিন থাকতে হয়। তখন দেখা যায় এই যে আমি মাইক্রোস্কোপিক পোরগুলির কথা বলছিলাম, যেখান দিয়ে পানিগুলি আস্তে আস্তে বেরিয়ে যায়, সুপিরিয়র সেন্ট্রাল সাইনাসে ঢুকে যায়, সার্কুলেশনে চলে যায়, সেই পানিগুলি কিন্তু আর যেতে পারে না। কেন যেতে পারে না? কারণ এই মাইক্রোস্কোপিক ছিদ্রগুলি ইনফেকশনের কারণে বন্ধ হয়ে যায়। যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে কি হবে? পানি তৈরি হচ্ছে কিন্তু পানি যেতে পারছে না, যাওয়ার পরিমাণ কম। তৈরির পরিমাণের সঙ্গে যদি আমি তুলনা করি তাহলে পরে পানি যে অ্যাবজর্ব হওয়ার পরিমাণ কমে গেছে। তাহলে গ্র্যাজুয়ালি মাথার ভিতরে আবার সেই পানি জমাট বাড়তে থাকবে, মাথা বড় হতে থাকবে। আর যখন এমন একটা অবস্থা হয়, এটাকে যে হাড্ডিগুলি জোড়া লেগে গেছে, তারপরে যদি কোনো কারণে মাথার ভিতরে পানি জমাট বাঁধে, তাহলে পরে সিনারিও ভিন্ন রকম, চিত্রটা ভিন্ন রকম হবে। মাথা তখন আর বড় হওয়ার স্কোপ নাই। তখন কি হবে? ভেন্ট্রিকলগুলি, পানির থলিগুলি বড় হতে থাকবে, আর মাথার ব্রেনের উপর চাপ দিতে থাকবে। আর মাথার ব্রেনের উপরে যে বড় পর্দাটা থাকে, মেইন পর্দা ডোরামেটার, সেখানে নার্ভ সেন্সর থাকে এবং প্রচণ্ড মাথা ব্যথা হবে। মাথা ব্যথার সাথে সাথে বমি হবে, বমির সাথে সাথে চোখে দেখতে অসুবিধা হবে, চোখে ঝাপসা দেখবে, আস্তে আস্তে ব্লাইন্ড হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে যাদের মাথার খুলি অলরেডি ফিউজ হয়ে গেছে তাদের বেলায় এরকম সিমটম হবে। আর যাদের ফিউজ হয় না, একেবারে নিউনেট, তাদের বেলায় দেখা যায় মাথার সাইজটা বড় হতে থাকে, হ্যাঁ, চোখগুলি নিচের দিকে নেমে আসে, সানকেন আই বলি আমরা, তাই না? এরকম বিষয়গুলি দেখা যায়। খিঁচুনি হয়, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, এই বাচ্চাদের নিয়ে খুব সমস্যা হয়ে যায় এই ধরনের হাইড্রোকেফালাস। তাহলে দুই রকমের জিনিস হয়ে দাঁড়ালো। একটা হলো যদি কনজেনিটাল জন্মগতভাবে তৈরি না হয় বা কোনো কারণে যদি অবস্ট্রাকশন হয়, এই যে পাথ হয়ে দেখালাম, এটা যে কোনো জায়গায় যদি অবস্ট্রাকশন হয় কোনো কারণে, একটা তো বললাম যে জন্মগতভাবে অবস্ট্রাকশন হওয়া, আরেকটা হলো এখানে একটা টিউমার যদি তৈরি হয়, তাহলে পরে এই জায়গা থেকে পানি এখানে আসতে পারবে না, তাই না? যদি একটা টিউমার এখানে তৈরি হয় তাহলে পরে এই জায়গায় পানি আসবে, এখানে পানি আসবে, কিন্তু এই জায়গায় আসবে না। তখন কি হবে? যে জায়গায়
থেকে অবস্ট্রাকশনটা হলো তার উপর পর্যন্ত উপর থেকে পানির যে থলিগুলি বা ভেন্ট্রিকলগুলি বা কুঠুরিগুলি এগুলি বড় হতে থাকবে। এগুলি যদি বড় হতে থাকে তাহলে ব্রেনের মধ্যে চাপ পড়বে, এবং চাপ পড়লে সেই একই কথা, মাথা ব্যথা হবে, চোখে ঝাপসা দেখবে, বমি হবে। বিশেষ করে সকালবেলা মাথা ব্যথাটা বেশি হবে, শুরুর দিকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মাথা ব্যথাটা বেশি হয়, তখন বমি হয়, এবং তার পরবর্তীতে সবসময় মাথা ব্যথা থাকবে, চোখে ঝাপসা দেখতে থাকবে। আলটিমেটলি যদি চিকিৎসা না করা হয় তাহলে পরে চোখ অন্ধ হয়ে যেতে পারে। কেন চোখের মধ্যে আসলো? এখানে যে মাথার ভিতরে চারপাশে যে পানি জমাট বাঁধতেছে বা ভেন্ট্রিকুলের ভিতরে পানি জমাট বাঁধতেছে, বাঁধার পরে যে ব্রেনের উপরে চাপ দিচ্ছে, তো চোখের নাপ তো চোখ তো অনেক সামনে, তাহলে চোখ কেন খারাপ হয়, তাই না? এই প্রশ্নটা অনেকে করে থাকেন। সেটার কারণ হচ্ছে যে যখন মাথার ভিতরে পানির চাপটা বাড়ে, আপনারা সবাই জানেন ফিজিক্সের যে প্যাসকেলের সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী একটা বদ্ধ কোঠরির ভিতরে যদি পানির চাপ কোনো জায়গায় দেওয়া হয়, পানির ভিতরে যদি কোনোভাবে চাপ দেওয়া হয়, সেই চাপটা সমানভাবে চতুর্দিকে সব জায়গায় একই চাপে একইভাবে ছড়ায় পড়ে। এই জন্যে যখন চোখের নার্ভটার উপরে চাপটা পড়ে বেশি, চোখের নার্ভটা খুব ভালনারেবল, খুব সেন্সিটিভ। এটা উপরে যখন চাপ পড়ে তখন আস্তে আস্তে ওই নার্ভ দুইটা ড্যামেজ হয়ে যায়। নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে চোখে প্রথমে ঝাপসা দেখবে, তারপরে আস্তে আস্তে ব্লাইন্ড বা অন্ধ হয়ে যাবে, এরকম হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে পরে কি হলো, যদি আমরা দুইটা ভাগে ভাগ করি হাইড্রোকেফালাসকে, একটা হলো অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস, মানে কোনো জায়গায় অবস্ট্রাকশন হয়ে গেছে যার জন্যে পানির থলিগুলি বড় হচ্ছে, যা পানি সার্কুলেশনটা সিএসএফটা যেতে পারছে না। আমি যদি আপনাদেরকে উদাহরণ দেখাই তাহলে পরেই দেখেন, এখানে এটা হলো জন্মগতভাবে এখানে অ্যাকুইডাক্ট তৈরি হয় নাই, এই দেখেন কনজেনিটাল হাইড্রোকেফালাস। এই বাচ্চার যদি এরকম হয় তাহলে পরেই দেখেন অ্যাকুইডাক্ট অস্টেনোসিস, বাচ্চার মাথা দেখতে পরে সবাই বুঝবে যে মাথার ভিতরে পানি জমাট বাঁধতেছে, যে কেউ খুব অবভিয়াস, তাই না? যে চোখ দুটো নিচের দিকে নেমে আসে, সাংকে নাই বলি আমরা, এরকম থাকে, চেহারাটা এরকম দেখা যায়। যদি হয় তাহলে কী দেখা যাচ্ছে, এখানে ল্যাটারাল ভেন্ট্রিকলটা বড় হয়ে গেছে, থার্ড ভেন্ট্রিকল বড় হয়ে গেছে, ফোর্থ ভেন্ট্রিকল একই সাইজের আছে। হ্যাঁ, ফোর্থ ভেন্ট্রিকলটা একই সাইজ, কিন্তু কোথায় অবস্ট্রাকশন? অবস্ট্রাকশন হলো যে এইখানে, এখানে যেহেতু অবস্ট্রাকশন, এর উপরে যে ভেন্ট্রিকলগুলি আছে সেই ভেন্ট্রিকলগুলি বড় হয়ে যাচ্ছে এবং মাথার ভিতরে চাপ দিচ্ছে। এটা আরও সিরিয়াস কন্ডিশন হতে পারে। এখন আমরা যদি যাই এবার আরেকটা জায়গায়, অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস বা পানির চলাচল কোনো একটা জায়গায় বন্ধ হয়ে যাওয়া জনিত হাইড্রোকেফালাস বা পানি জমাট বাঁধা। তাহলে দেখেন এটা একটা সিটি স্ক্যান আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা এমআরআই ব্রেনের। তো এখন দেখেন যে থার্ড ভেন্ট্রিকুলার কথা যেটা বলছেন, এটা হলো ল্যাটারাল ভেন্ট্রিকল, যেটা পানির থলি। এই সিটি স্ক্যানের মধ্যে এই পানিটা কালো রঙের দেখায়, এখানে পানি আছে, এখানে পানি আছে। সাইজ দুইটা কিন্তু নর্মাল সাইজের চেয়ে অনেক বড়। নর্মাল সাইজগুলো আমরা যদি জানি তাহলে দেখতে পাবো যে এটা সাইজ নর্মাল সাইজের থেকে বড়। সুতরাং এখানে দেখেন সাদা মতন কী যেন দেখা যায়, এটা হচ্ছে একটা কলয়েড সিস্ট বা এক ধরনের সিস্ট বা টিউমার, যেটি আমরা বলি না কেন। তো এখানে যেহেতু ওইটা বসে আছে, তো পানির সার্কুলেশনটা এখান থেকে নিয়ে এই জায়গায় আসার কথা, এই দুইটা ছিদ্র দিয়ে এখানে আসার কথা, থার্ড ভেন্ট্রিকলের মধ্যে। এই যে থার্ড ভেন্ট্রিকলে আসার কথা, এটা থার্ড ভেন্ট্রিকল, তাই না? তো এই থার্ড ভেন্ট্রিকলের মধ্যে আসতে পারছে না পানি, যেহেতু আসতে পারছে না তাহলে কী হচ্ছে, এই যে এই ল্যাটারাল ভেন্ট্রিকল দুইটা বড় হচ্ছে। এই দেখেন, এটাকে আমরা মিকি মাউস অ্যাপিয়ারেন্স বলি। মিকি মাউসের কানের মতন দেখা যায় না? তো এই মিকি মাউসের কানের মতন বলে, এই জন্য আমরাও বলি যে মিকি মাউস অ্যাপিয়ারেন্স। তো এই জন্যে এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় অবস্ট্রাকশন হয়ে গেছে, সার্কুলেশন বাধাগ্রস্ত হয়ে গেছে, সুতরাং এখানে পানি জমাট বাঁধছে। এই যে এখানে পানি যখন জমাট বাঁধে তাহলে কী হবে, পানি ব্রেনের মধ্যে চাপ দেবে, চাপ দিলে পরে কী হবে, সেই একই কথা, মাথা ব্যথা হবে, চোখে ঝাপসা দেখবে এবং সেই সাথে বমি বমি ভাব হবে অথবা বমি করবে। এটা গেল অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস বা এই যে সিএসএফ সার্কুলেশন সেটা বন্ধ, কোনো জায়গায় বন্ধ হয়ে যাওয়া জনিত হাইড্রোকেফালাস, হ্যাঁ, বা অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস বলি আমরা এটাকে। আচ্ছা, এবার আসি আমরা আরেকটা ধরনের হাইড্রোকেফালাস, যেটাকে বললাম কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। কমিউনিকেশন ঠিকই আছে, কথা অর্থ মানে এই কথার থেকে বোঝা যায় যে কমিউনিকেটিং হাইড্রোকেফালাস অর্থ করলে একই দাঁড়ায় কি, যে কমিউনিকেশন আছে কিন্তু হাইড্রোকেফালাস হচ্ছে। তো কমিউনিকেশন আছে তো হাইড্রোকেফালাস কেন হবে? কোথায় কমিউনিকেশন আছে, যেটা কথা বলছিলাম আবার একটু মনে করে দেখেন, সিএসএফ সার্কুলেশন। এই সিএসএফ সার্কুলেশনে কোথাও কোনো বাধা নাই, কোথাও কোনো বাধা নাই, অথচ পানির থলিগুলি বড় হচ্ছে এবং পানির থলি বড় হওয়ার সাথে সাথে তার মাথা ব্যথা, বমি, চোখে ঝাপসা দেখা সবই হচ্ছে। তাহলে ওইটা কেমন করে হয়? ওইটা দেখেন, ওই যে কথা প্রথমে বলছিলাম যে যেটা বাচ্চাদের বেলায় হয়, অনেক সময় যে বাচ্চা জন্ম হলো, কিছুদিন পরে দেখা গেলো প্রচণ্ড জ্বর আসলো, মেনিনজাইটিস হলো, এরকম বাচ্চাদের মতন বড়দের বেলায়ও হতে পারে।
বড়দের বেলা দেখা যায় বিশেষ করে টিউবারকুলোসিস, আমাদের দেশে টিউবারকুলোসিসটা একটু বেশি হয়। তো টিউবারকুলোসিস বা অন্য কোনো ধরনের যদি ইনফেকশনের কারণে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বা হয়ে যায়, পায়োজেনিক মেনিনজাইটিস হয়ে যায়, তাহলে এগুলো পাস জমা হয়, তাই না, পুজ জমা হয় ব্রেনের চারপাশে। এই পুজগুলি কী করে, যেটা কথা বলছিলেন যে সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, সেটা ঠিক এই জায়গাটায় থাকে, যে বড় চ্যানেল যেটার মধ্যে দিয়ে পানিটা অ্যাবজর্ব হয়, তাই না। তো অ্যাবজর্ব হওয়ার যে ছোট্ট ছোট্ট চ্যানেলগুলি আছে, ছোট ছোট মাইক্রোস্কোপিক পোরগুলি আছে, ওগুলি বন্ধ হয়ে যায় বেশিরভাগ। সবগুলি হয়তো বন্ধ হয় নাই, শতকরা 80% বন্ধ হয়ে গেছে, শতকরা 60% বন্ধ হয়ে গেছে, এরকম হতে পারে। আবার সবগুলিও বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কী হবে, তো পানি তো তৈরি হচ্ছে প্রতিদিন 500 ml, বলছিলাম বোধহয় যে একজন পূর্ণবয়স্ক মানুষের মাথায় প্রতিদিন প্রায় 500 ml পানি তৈরি হয়। পানি বলছি আমি, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়। সেটা আবার একই সময়ে 24 ঘন্টায় এটা 500 ml অ্যাবজর্ব হয়ে যায়, চলে যায়, সার্কুলেশনে চলে যায়। তো সেইখানে সার্কুলেশনে যদি যাওয়ার পরিমাণটা কম হয়, তৈরির পরিমাণটা 500 ml আছে, কিন্তু যাচ্ছে 24 ঘন্টায় 200 ml, কী হবে, বাকিটা জমাট বাঁধবে। তাহলে গ্র্যাজুয়ালি সবগুলা পানির থলি, এটা 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 এবং ফোর্থ ভেন্ট্রিকল সহ সবগুলো সহকারে আপনার এই পেশেন্টের ভেন্ট্রিকলগুলো বড় হতে থাকবে। এই যে সাইজে বড় হচ্ছে বা বড় হওয়ার সাথে সাথে চাপ দিচ্ছে ব্রেনের মধ্যে, এই দেখেন চারপাশে একটুখানি শ্যাডোর মতন দেখা যাচ্ছে, সেই শ্যাডোর মতন জায়গাগুলি হলো ইডিমা। এটা হলো চাপের জন্যে এখানে পানিগুলি এপেন্ডেমাল লাইনিং ক্রস করে ব্রেনের ভিতরে চলে যাচ্ছে। সুতরাং সেটাকে আমরা এত বেশি জানার দরকার নেই, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো দেখেন ভেন্ট্রিকুলার সাইজগুলি অনেক বড় হয়ে গেছে, ভেন্ট্রিকুলার সাইজগুলি বড় হয়ে গেছে, এবং ব্রেনের উপর যে চাপ আছে, ব্রেনের যে ভাঁজগুলি থাকে, সেই ভাঁজগুলি আরও পরিষ্কার মতন দেখা যাওয়ার কথা। সুতরাং সেইগুলি যখন দেখা যায় না, তখন বুঝতে হয় যে কিছুটা চাপ ব্রেনের মধ্যে বেড়ে গেছে। তো এখন এটাকে আমরা এখান থেকে মাপ দিয়েও বের করতে পারি, মাপতে পারি যে ইভান্স রেশিও বলা হয়, সেটা আজকে না হয় আলোচনা না করলাম। তো এখন এই হলো মোটামুটি আমরা জানলাম যে হাইড্রোকেফালাস বা মাথায় পানি জমা বলতে আমরা যেটা বুঝি সেটার ব্যাপার স্যাপারগুলো কী, কয় ধরনের হয়, কেন হয়, কিভাবে হয়, সব কিছু আমরা মেকানিজমটা বুঝতে পারলাম। এখন নিশ্চয়ই প্রশ্ন করবেন যে তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কী, নিশ্চয়ই জানতে চাইবেন যে এটার চিকিৎসা কী, তাই না। তো চিকিৎসা করা যায়, চিকিৎসা খুব কঠিন কিছু না, খুবই সহজ চিকিৎসা। যদি আমরা চিন্তা করি যে একটা জায়গায় পানি জমাট বেঁধে আছে, তাহলে পরে সেটার চিকিৎসা কী হওয়া উচিত, পানি যাওয়ার রাস্তাটা তৈরি করে দেওয়া, তাই না। যে কোনোভাবেই হোক না কেন, এই পানি যাওয়ার একটা না একটা রাস্তা তৈরি করে দিতে হবে, নতুন কোনো পথ তৈরি করে দিতে হবে, যাতে চাপের মধ্যে ব্রেন না থাকে, চাপটা কমানো যায়। চাপটা যখন কমে যাবে তখন সমস্যাগুলিও কমে যাবে। চোখে ঝাপসা দেখা অবস্থায় যদি আসে, তাহলে চোখের দৃষ্টি ঠিক হবে। অন্ধ হয়ে গিয়ে আসলে পরে সেটা ব্লাইন্ডনেস ঠিক হয় না। সুতরাং আগে চিকিৎসা করতে হবে। যখনই মাথা ব্যথার সাথে বমি, বিশেষ করে সকালবেলা বমি হয়, মাথা ব্যথা হয়, চোখে ঝাপসা দেখছেন, তাহলে বুঝতে হবে মাথার ভিতর কিছু একটা গড়বড় আছে। হয় সেটা হাইড্রোকেফালাস হোক, অথবা অন্য কোনো কারণ হোক, টিউমার হোক, বা কিছু একটা না একটা কিছু আছে, পরীক্ষা করায় নেন। চোখে ঝাপসা দেখছেন, শুধুমাত্র চশমা বদলানোর জন্য দৌড়াদৌড়ি করেন না, তাতে করে আপনার সময়টা কিন্তু নষ্ট হয়ে যাবে। যত সময় ক্ষেপণ হবে তত চোখের ক্ষতি হবে, চোখ যত ক্ষতি হবে সেটা ফেরত পাওয়ার সম্ভাবনাও কমে যাবে। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, যে চিকিৎসা আর্লি করতে হবে, চিকিৎসকের কাছে দ্রুত যেতে হবে সমস্যাগুলো থাকলে। তারপরে চিকিৎসা কী, চিকিৎসা হলে যেটা বললাম যে পানি যাওয়ার রাস্তা করে দিতে হবে। তাহলে পরে এটার আবার দুই রকমের পদ্ধতি আছে। একটা হলো একটা কনভেনশনাল পদ্ধতি, যেটা অনেক দিন আগের থেকে প্রচলিত আছে, সেটা হলো যে মাথার ভেন্ট্রিকুলের ভিতরে এক ধরনের টিউব দিয়ে দেওয়া হয়। মাথার ভেন্ট্রিকুলের ভিতরে এরকম একটা টিউব দিয়ে দেওয়া হয়, এবং সেটা চামড়ার নিচ দিয়ে, যন্ত্র আছে, যন্ত্রের মাধ্যমে চামড়ার নিচ দিয়ে এনে পেটের মধ্যে যেখানে নাড়িভুঁড়িগুলি থাকে তার চারপাশে পানি থাকে, যেটা আপনারা বোধহয় জানেন, নাড়িভুঁড়ির চারপাশে পানি থাকে, পেরিটোনিয়াল ফ্লুইড বলে ওগুলিকে। ওইখানে আমরা ওই একটা এন্ড দিয়ে দিই। এই যে পাইপটা বা এই যে ডিভাইসটা দেওয়া হয়, এইখানে একটা মাথার কাছে যে অংশটা থাকে সেই অংশে একটা ভাল্ব থাকে, এবং এখানেও একটা ভাল্ব থাকে। ভাল্ব থাকার উদ্দেশ্য কি? ভাল্ব থাকার উদ্দেশ্য হলো যদি আমি সমস্ত পানি ড্রেন করে বের করে দিই, তাহলে কি হবে, মাথার ভিতরে চাপ বেশি কমে যাবে। তখন কী হবে, মাথার ভিতরে রক্তক্ষরণ হতে পারে, মাথা ব্যথা শুরু হয়ে যেতে পারে আবার। সুতরাং একটা নির্দিষ্ট পরিমাণ কমাতে হবে। নির্দিষ্ট পরিমাণ কি, যে নর্মাল যে মাথার ভিতরে প্রেশারটা থাকার কথা, 0 to 10 পর্যন্ত যে প্রেশারটা থাকার কথা, সেই প্রেশারের ভিতরে থাকতে হবে। যখন
মাথার ভিতরে পানির চাপ বেড়ে যায় তখন ওই প্রেশারটা বেড়ে যায়, প্রেশার বেড়ে গেলে পরে ওই ভালভটার মধ্যেও সেই প্রেশারটা সেট করা আছে। এটা যখন মাথার ভিতরে প্রেশারটা বাড়বে তখন সেই যে বাড়তি পানিটা এই চ্যানেল দিয়ে পেটে চলে আসবে, যে চ্যানেলটা আমরা লাগাই দিলাম, তাই না? তারপরে মাথার ভিতরে সে যে ব্যথা ছিল সেই ব্যথাটা সে আর অনুভব করবে না, বা তার চোখের যে সমস্যা ছিল সেটা আর ফার্দার খারাপ হবে না। এটা হলো একটা পদ্ধতি। এটা হলো সব ধরনের আপনার কনজেনিটাল হাইড্রোকেফালাস একদিনের বাচ্চা থেকে শুরু করে নিয়ে 80 বছরের বয়সে বুড়া বা তার চেয়েও বেশি যে কারোরই এই সমস্যাগুলি হয় না কেন আমরা এই কাজটা করতে পারি, এবং করাটা খুব কঠিন বিষয় না, এটা খুব সহজেই করা যায়। বাংলাদেশের সব জায়গাতেই, সব হাসপাতালে যেখানে নিউরোসার্জারি আছে সে সব জায়গাতেই এটা হয়, সব জায়গাতে সব সার্জনরা এটা করে দিতে পারে। এটা একটা জিনিস। আরেকটা হলো এটা আমরা বললাম যে সব ধরনের হাইড্রোকেফালাসে করা যায়, যদি কনজেনিটাল হাইড্রোকেফালাস হয় এবং অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস হয় অথবা কমিউনিকেটিং হাইড্রোকেফালাস হয়, সব জায়গাতে আমরা এই সিস্টেমটা লাগাইতে পারি। এটাকে শান্ট সিস্টেম বলা হয়, এবং এই অপারেশনটা যে জিনিসটা করা হয় সেটা হলো ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট। এইটা হলো ভেন্ট্রিকল, এখানে আমরা একটা টিউব দিই, এটার সঙ্গে কানেক্ট করে দিই এখানে পেরিটোনিয়ামের সাথে, এই জন্য বলা হয় ভেন্ট্রিকুলোপেরিটোনিয়াল শান্ট বা ভিপি শান্ট বলা হয় সংক্ষেপে। এটা হয়তো অনেকে শুনে থাকবেন। আরেকটা হলো এক ধরনের হাইড্রোকেফালাসের কথা বলেছি, যেটা হলো অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস, যে কোনো না কোনো কারণে হাইড্রোকেফালাস হচ্ছে যেখানে কোনো না কোনো জায়গায় অবস্ট্রাকশন হয়ে আছে। যেমন বলেছিলাম যে এই জায়গাটায়, যেমন বলেছিলাম এখানে যে অ্যাকুইডাক্টাল স্টেনোসিস আছে, যেমন বলেছিলাম যে এখানে একটা টিউমার আছে। তো এই জায়গা যদি এরকম থাকে, বা ফোর্থ ভেন্ট্রিকল, এখানে একটা টিউমার আছে, এই থার্ড ভেন্ট্রিকল ঠিক আছে, তাই না? এই যে হলো ফোর্থ ভেন্ট্রিকল, যে দেখেন এখানে পানি থলির প্রেশার বেড়ে গেছে, এখানে বড় হয়ে গেছে, এখানে বড় হয়ে গেছে, এটাও বড় হয়ে গেছে, এটা হলো ফোর্থ ভেন্ট্রিকল। এই ফোর্থ ভেন্ট্রিকলের ভিতরে একটা টিউমার আছে, থাকার ফলে কি হলো, এই যে উপরের 3টা ভেন্ট্রিকল বড় হয়ে গেল, হাইড্রোকেফালাস হলো। তো এটাকে অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস বলা হয়। অথবা কনজেনিটাল, যেটা আগে দেখালাম যে কনজেনিটাল হাইড্রোকেফালাস, এখানে তৈরিই হয় না এই পথ, সেই জন্য হাইড্রোকেফালাস। অথবা অন্য জায়গায় টিউমারের জন্যে হাইড্রোকেফালাস হচ্ছে, এটা অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস। সেটার জন্য আমরা যেটা স্পেশালি আলাদাভাবে করতে পারি সেটা একটু মিনিমালি ইনভেসিভ বলবো। এটা যেহেতু দেখা যায় যে ভেন্ট্রিকুলের ভিতরে আমাকে ঢুকতে হবে, এখান থেকে চামড়ার নিচ দিয়ে এতখানি পথ আসতে হবে, এটা আবার টিউব লাগাইতে হবে, কখনো কখনো আবার দেখা যায় যে টিউবগুলি ব্লক হয়ে যায়, কখনো কখনো টিউবের ভিতরে ইনফেকশন হয়, শান্ট ইনফেকশন বলি, তখন আমাদেরকে কী করতে হয়, এটাকে আবার চেঞ্জ করে দিতে হয়। হ্যাঁ, সুতরাং অনেক ঝামেলা কখনো কখনো হয়, সব ক্ষেত্রে হয় তা না, 10 to 15% ক্ষেত্রে হয়তো বা দেখা যায়, কোনো কোনো সেন্টারে একটু বেশি হয়, হ্যাঁ 30-40% ইনফেকশন হওয়ার চান্স থাকে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে হাইড্রোকেফালাসটা অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস, হ্যাঁ কোনো জায়গায় টিউমার বা কোনো একটা কারণে জন্মগতভাবে হোক, যে কোনো কারণে হোক, সার্কুলেশন পথ বন্ধ আছে, তখন আমরা কি করি, এন্ডোস্কোপ ব্যবহার করি। এই দেখতে পাচ্ছেন এটা এন্ডোস্কোপ, আমরা মাথায় একটা ছোট ছিদ্র করি, ছিদ্র করে নিয়ে এই এন্ডোস্কোপটা আমরা ভেন্ট্রিকুলের ভিতরে ঢুকাই দিই। এই যে এখানে থার্ড ভেন্ট্রিকুল আছে, থার্ড ভেন্ট্রিকুলের নিচে একটা পাতলা পর্দা আছে, এই পর্দার এখানে আমরা একটা ছোট্ট ছিদ্র করে দিই। ছিদ্র করার একটা যন্ত্র আছে, এই এন্ডোস্কোপের ভিতর দিয়ে একটা চ্যানেল আছে, ওই চ্যানেল দিয়ে ওইখানে একটা ছোট্ট ছিদ্র করে দেওয়া হয়। আবার একটা ফগারটি ক্যাথেটার, এক ধরনের স্পেশাল ক্যাথেটার আছে, সেটার নিচে একটা ছোট্ট একটা বেলুন আছে, সেই বেলুন দিয়ে আমরা এই জায়গাটাকে একটু বড় করে দিই। যখন এটা বড় হয়ে যায় তাহলে কী হলো, এখানকার যে ভেন্ট্রিকুলের যে পানির সার্কুলেশন সিস্টেমটা এই জায়গায় বন্ধ আছে বা এই জায়গায় বন্ধ আছে, আমরা এটা সাবআরাকনয়েড স্পেসে, মানে আলটিমেটলি যে জায়গায় তার আসার কথা পানিটা, সেই জায়গায় আমরা যোগাযোগ করে দিই, কানেকশন করে দিই। তখন আর তার এখানে অবস্ট্রাকশনের জন্য এই সার্কুলেশনে আসতে তখন আর সমস্যা নাই। সার্কুলেশনে যেহেতু ভালো আছে, এখানেও যেহেতু অবস্ট্রাকশন ব্লক নাই তাদের বেলায় তখন খালি আমি যদি এই জায়গাটাকে এখানে ওপেন করে দিই সার্কুলেশনের মধ্যে, তাহলে পরে কী হবে, সে সার্কুলেশনে চলে আসবে, সাবআরাকনয়েড স্পেসে চলে আসবে এবং এতে অ্যাবজর্পশন হয়ে চলে যাবে। সুতরাং সেক্ষেত্রে এটা একবার করে দিলে প্রসিডিউরটা সারা জীবন চলতে থাকবে। কখনো কখনো কমপ্লিকেশন হয়, কখনো কখনো দেখা যায় যে এটা বন্ধ হয়ে যায়, আবার রিপিট করতে হয়, খুব কম পার্সেন্টেজ। সুতরাং এটা নন ইনভেসিভ বা মিনিমালি ইনভেসিভ, নন ইনভেসিভ ঠিক না, মিনিমালি ইনভেসিভ প্রসিডিউর। এটা বর্তমানে আমাদের দেশে খুব হামেশাই আমরা করতেছি। যেটা এন্ডোস্কোপটা থাকলে, এই ধরনের একটা এন্ডোস্কোপ আছে, যে সেন্টারে এন্ডোস্কোপ আছে সেই সেন্টারে এইটা করা যায়। এটাকে বলা হয় এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি, বা সংক্ষেপে বলা হয় ইটিভি, হ্যাঁ, এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকুলোস্টমি। এটা করেও এই হাইড্রোকেফালাসের চিকিৎসা করা যায়।
তো মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হলো মাথার ভিতরে যে হাইড্রোকেফালাস হচ্ছে বা পানি জমাট বাঁধছে, সেই জমাট বাঁধা পানিটা যাওয়ার একটা রাস্তা তৈরি করে দেওয়া। সেই রাস্তাটা যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে পরে তার সমস্যাগুলোর সমাধান হবে, এবং সেটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরে আমরা পেশেন্টকে যারা এই ধরনের অসুবিধা নিয়ে আসছেন তাদের যে আরো রোগ থেকে তাদেরকে মুক্ত করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই বিষয়টাতে সফল হই এবং আমাদের দেশে প্রচুর এই অপারেশন হচ্ছে। আপনারা যেটা আপনাদের কাছে মেসেজ সেটা হলো, বাচ্চা জন্ম হওয়ার পর থেকে যদি দেখেন মাথা বড় হচ্ছে তাহলে সাথে সাথে ডাক্তার নিউরোসার্জনের সঙ্গে যোগাযোগ করুন এবং সেখানে পরীক্ষা করে দেখে নিন, এবং চিকিৎসা করে ফেললে আপনার যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ঠিকমতো হতে থাকবে এরপর থেকে। আর না হলে পানির থলি যদি বড় হতে থাকে তাহলে ব্রেনের উপরে চাপ পড়বে, ব্রেন ড্যামেজ হতে থাকবে এবং নর্মাল পরবর্তীতে বেশি বড় হয়ে গেলে যদি আপনার অপারেশন করতে আসেন তাহলে পরে ব্রেনের ফাংশন কিন্তু সেই অবস্থায় আর ফেরত আসবে না। সুতরাং সেটা মাথায় রাখতে হবে। এবং এছাড়া যারা বয়স্ক মানুষ, যারা অ্যাডাল্ট, তাদেরও যদি মাথা ব্যথা, বমি, চোখে ঝাপসা দেখা, এই তিনটা বিষয় আসে, দয়া করে একবার অন্তত পক্ষে একজন নিউরোসার্জনের সঙ্গে যোগাযোগ করেন, একটু পরীক্ষা করে দেখে নিন। যদি কোনো সমস্যা থাকে দ্রুত চিকিৎসা করা কিন্তু আপনার জন্য উপকারী। যত দেরি হবে, ব্রেন যত ড্যামেজ হবে, তত আপনার অসুবিধাগুলো বাড়তে থাকবে, ব্রেনের ক্ষতি বাড়তে থাকবে। সুতরাং তার থেকে অপারেশন করলে পরেও অপারেশনটাও জটিল হতে থাকবে এবং সে থেকে ফল যা প্রথম দিকে পাওয়া যেত ততটা ফল আপনি নাও পেতে পারেন। সুতরাং বলার কথা একটাই, যে দ্রুত সিদ্ধান্ত নিন এবং ভালো থাকুন। ধন্যবাদ।